হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সঙ্গে সুস্থ। তাহলে আজকের ব্লগটা আমি শুরু করছি আমাদের প্রিয় টনদীপকে দিয়ে। আচ্ছা, প্রিয় কেন বলছি বা কিসের জন্য বলছি বা আমার প্রিয় কতখানি বা দর্শকদের প্রিয় কতখানি, এইসব নিয়েই টুকটাক আলোচনা চলছে এখানে বা চলবে এখানে। তাহলে আমার সঙ্গে থেকো তোমরা, মানে আমার ভিউয়ার্সরা। আর পারলে আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অবশ্য করেই করো। আচ্ছা, আজকে ওদের কোর্টের দিন ছিল, কোর্টের হাজিরা দেওয়ার দিন ছিল। সেই নিয়েই ব্লগটা আসবে আমরা আগে থেকেই জানতাম। তারপর যখন ব্লগটা দেখলাম তখন থেকেই আমি ভাবছি কতক্ষণে আমি এটাকে নিয়ে একটা ভিডিও করব বা কিছু বলবো। মানে অস্থির অস্থির করছিল আমার যে না, এটাকে যত তাড়াতাড়ি বলা যায় ততই ভালো হয়। মানে ভালো হয় মানে মনে যে কথাগুলো ঘুরপাক ঘুরপাক খাচ্ছে সেগুলো যদি টাটকা টাটকা না বলি তাহলে আর পরে না সেই ভাবটা বজায় থাকে না। সেটা বলার জন্যই ক্যামেরার সামনে খানিকটা চলে আসতে হলো, হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও। হ্যাঁ, যাই হোক, ফার্স্ট অফ অল আমি যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে আমাদের টনদীপের প্রিয় আহ, অরিন্দম দাদা, মানে অরিন্দম সরকারের কথা নিয়ে স্টার্ট করছি ফার্স্টে। আচ্ছা, উনি আমরা কালকেই জানতে পেরেছিলাম ওই বাংলাদেশি কুলাঙ্গারের চ্যানেল থেকে যে উনি কোর্টে ওদের সঙ্গে থাকতে পারেননি ওনার কিছু প্রাইভেট কারণের জন্য। কিন্তু মাঝপথে অর্থাৎ কোর্ট থেকে ফেরার পথে তার সাথে বারাসাতের কোনো একটি জায়গায় দেখা হয়েছে, সেটা আমরা ভিডিও থ্রু জানতে পেরেছি। মানে গাড়ি থামিয়ে তারা পরস্পর মিটিং করেছে, মানে মিটিং করেছে মানে মিট করেছে, মিট করে কিছু কথা বলেছে এবং কিছু ভিডিও শ্যুট করেছে। যে ভিডিও শ্যুট করেছে আমাদের চন্দীপের হয়ে অরিন্দম সরকার তার ভিউয়ার্স এবং অ্যান্টি ভিউয়ার্সদের উদ্দেশ্যে। প্রথমে বলে নিই, পতিতা দিদিকে দিয়ে কি হচ্ছে না, তাই এখন ওয়াইটির দাদাভাই অর্থাৎ মানে টনদীপের দাদাভাই, ওয়াইটির দাদাভাই না, টনদীপের ওয়াইটির কাছাকাছি দাদাভাই, যাকে কিনা ও দাদা পাতিয়েছে, সেই অরিন্দম সরকারকেই তার টেনে আনতে হলো তার হয়ে বলার জন্য। কারণ পতিতার কথা কেউ পাত্তা দিচ্ছে না, তাই জন্য এই ভদ্র সভ্য লোকটাকে ওর টেনে আনতে হলো এই সবের মধ্যে। উনি কিভাবে ওর সঙ্গে ইনভলভ সেটা আমাদের পরিষ্কার করে জানা না হলেও এইটুকু বুঝতে পারছি উনি চন্দীপকে মরাল সাপোর্ট দিচ্ছেন এবং ওর কাজকর্মর দেখাশোনাও খানিকটা করছেন, বা ওকে নানান রকম অ্যাডভাইস দিয়ে সাহায্য করছেন। এবার ওনার জবটা কি, উনি কোন কাজে ইনভলভ, সেটা আমাদের কাছে যেহেতু পরিষ্কার নয়, সেহেতু সেটা নিয়ে আমরা পিন পয়েন্ট করতে পারি না। এটুকু আমাদের অনুমান থেকে বলা, কারণ ওনাকে সবসময়ই এই ক্রিটিক্যাল কন্ডিশানে ওনাকে দেখতে পাই। তার থেকে এইটুকু বুঝি উনি কোনো একটা এমন কোনো পজিশানে আছেন যেখান থেকে সন্দীপকে ও মানে উনি সাহায্য করতে পারেন। তা উনি যতটা ভদ্রভাবে কথা বলেছেন, আমি ঠিক ততটা ভদ্রভাবে ওনাকে কিছু উত্তরও দিতে চাই, তার সঙ্গে কিছু প্রশ্ন করতে চাই। যেমন প্রথমে উনি বলেছেন যে সমস্ত কিছু প্রসিডিওর ঠিকভাবেই হবে, যেহেতু সন্দীপ খুব ভালো ছেলে, তার বিরুদ্ধে কেউই কিছু করতে পারবে না এবং সন্দীপের এই মুখের হাসিটা বজায় থাকবে। আচ্ছা, এটা হলে তো খুবই ভালো, যদি হয় সেটাই দেখার, এবং কার মুখের হাসি শেষ অবধি বজায় থাকে সেটা ভবিষ্যৎ বলবে। উনি কে বলার, ১ নম্বর। ২, নোটিশ এসছে, মানে আগের বারে যে হিয়ারিংয়ের নোটিশ, যেটা কিনা সন্দীপ পায়নি, সেই এসছে কি আসেনি বা কিভাবে জিনিসটা মিসপ্লেস হয়েছে, উনি কেন মাঝখানে জিজ্ঞাসা করছেন? মানে উনি এই পজিশনে কি পজিশনটা হোল্ড করছেন? ওর লিগ্যাল অ্যাডভাইজার, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নাকি সন্দীপের রক্তের সম্পর্কের কোনো রিলেটিভ? সেই তো একই ওই পতিতা দিদির মতো ব্যাপারটা হয়ে বসলো। মানে গায়ে মানি না, আপনি মোড়ল, রণদীপ বলেছে তাই এসে আমি এখানে বলছি। এই কথায় কি কেউ পাত্তা দেবে? কেউ পাত্তা দেবে না। ১ নম্বর। আপনি বললেই বা কি, না বললেই বা কি? যাদের উদ্দেশ্যে বলেছেন তারা আপনার কথা শোনার কে? আপনি কে যে ওরা আপনার কথা শুনবে? ২ নম্বর হয়ে গেল। ৩ নম্বর, আ উনি বলেছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের উদ্দেশ্যে কিছু কথা, যারা কিনা টনদীপের এগেইনস্টে নানান রকম অ্যালিগেশন নিয়ে কথাবার্তা বলেন উইদাউট লজিক ছাড়া। তারা যেন সাবধান হয়ে যায়, কারণ ল ফার্মে নাকি তাদের ভিডিওগুলো এক এক করে পরপর সাজিয়ে রাখা হচ্ছে পরবর্তী স্টেপ নেওয়ার জন্য, যদি টনদীপ একটা ইশারা করে। তা এখনও কেন স্টেপ নিতে দাঁড়িয়ে রয়েছে তারা? আর টনদীপ কেনই বা ইশারা করছে না? সেইটা হলো আমার প্রশ্ন এই অরিন্দম সরকারকে। কারোর বিরুদ্ধে যদি ইললজিক্যাল কথাবার্তা বলা হয় এবং ওয়ার্থলেস কথাবার্তা বলা হয়, তাহলে তো আমার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। আর স্টেপ নেওয়া উচিত কেন বলছি? সন্দীপ তো অলরেডি ২ টো স্টেপ নিয়েই ফেলেছে। অরিন্দম সরকার কি জানে না? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সুকে অলরেডি ৳১,০০,০০,০০০ একটা ক্লেম পাঠিয়েছিল, যেটা কিনা সুয়ের মতো বুঝেছে। ২ নম্বর, আমাদের শিল্পীকে, শিল্পীকে স্ট্রাইক দিয়েছে। তাহলে এটা কি স্টেপের পর্যায়ে পড়ে না? তারপরে আর কার বিরুদ্ধে স্টেপ নেবে? সেটা
যদি করার হতো এই টনদীপ কি বসে থাকতো? এটা হলো অরিন্দম সরকারকে আমার প্রশ্ন। আপনি টনদীপের হয়ে বলতে এসেছেন অথচ আশপাশ না জেনে বলতে এসছেন? আপনার এই ভালো মানুষই সাজা ভাইটা কি ভাজা মাছটাও উল্টে খেতে জানে না বা কাটা ছাড়িয়ে খায় কি খায় না, মুখোশ পরে থাকে কি থাকে না, আপনি পুরোটা জেনে এসেছেন তো? তাহলে লজিক আমরা নিয়ে কথা বলব না আপনি ইললজিক্যাল কথাগুলো এখানে বলে গেলেন? কে বলবে আপনাকে? এরপরে আসি আমার কিছু প্রশ্ন। একা ইললজিক্যাল বা মিথ্যে কথা টনদীপের এগেইনস্টে বলা হয়নি। উল্টো দিক থেকেও কিন্তু টিনার এগেইনস্টে বলা হয়েছে। এমন অনেক কথা বলা হয়েছে যেগুলোর প্রুফ তাদের কাছে হয়তো নেই। যেগুলো আমরা ভিডিওতে দেখিইনি। এরকম অনেক অপবাদ দেওয়া হয়েছে যেটা কিনা মালা গাঁথলেও সেখানে ফুল আহ বেশি হয়ে যাবে। মানে মালা গাঁথা সম্ভব হবে না। এত লম্বা হয়ে যাবে সেই মালা। এইরকম অ্যালিগেশন টিনার এগেইনস্টে এরা এনেছে এবং ইচ্ছে করলে ল ফার্ম নিশ্চয়ই একটা নয়। আপনার ভালো মানুষ ভাইটার একাই লয়ার নেই, উল্টো দিকেও কিন্তু অনেক লিগ্যাল ফ্রেন্ডস লয়ার এগুলো আছে। তারা কতগুলো মালা গেঁথে রেখেছে সেটা কি আপনি খোঁজ নিয়ে দেখেছেন? তাহলে এই ভাইকে যারা যারা সাপোর্ট করে, তারা যেসব অ্যালিগেশন টিনার বিরুদ্ধে এনেছে, তারা কোথায় দাঁড়াবে? এই লড়াইটা কেউ একা খেলছে না, এটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কাজেই ভয় দেখাবার আগে, হুমকি দেওয়ার আগে আপনার নিজেকে দেখা উচিত যে আমি কার হয়ে বলছি বা কি বলছি। উল্টো দিক থেকে কি জবাবটা আসতে পারে? লজিক্যাল কথা আপনি বলতে বলছেন, আপনার কথায় কোথায় লজিক আছে? আপনি কি একবারও ভেবেছেন যে এগেইনস্ট পার্টি কি বলতে পারে বা কি করতে পারে? আমি আমার ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন করছি, এই যে অরিন্দম সরকার এ কতটা ভিত্তিলেস কথা আজকে বলল, তোমরাই বিচার করো। এরা যে কোন গ্রাউন্ডে কি কেস করেছে সেটা আমাদের জানা নেই। কিন্তু এদের বিরুদ্ধে যে কেস একটা হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং সেই কেসের জন্যই এদের পরপর হাজিরা দিতে হচ্ছে। এবং সেই কেসটা এরা হালকা দেখাবার জন্য এই রকম ধরনের কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আ ওই পতিতাকে দিয়েও এর আগে বলিয়েছে। এবার তাকে দিয়ে হচ্ছে না দেখে এই অরিন্দম সরকারকে এনে দাঁড় করালো। অ্যাকচুয়ালি এরকম কয়েকজন লোকই এই আ ভালো মানুষ ভাইটার পাশে রয়েছে। যার হয়ে এরা বলতে এসেছে এবং দর্শকদের মানে তার পক্ষের দর্শকদের একটা আস্থা দিতে এসেছে যে তোমরা চিন্তা করো না, এর পজিশনটা খুব ভালো। দেখো এরা হাসিমুখে এখন বাড়িতে ফিরে যাচ্ছে। এরা যে কাজটা করতে এসেছিল সেটা খুবই পিসফুলি হয়ে গেছে। কোনো চিন্তার কিছু ব্যাপার নেই। এদের মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ? না, আমরা বুঝতে পেরেছি এদের কোনো সমস্যা হয়নি। যেটা হয়েছে সেটা যেভাবে হোক হয়ে গেছে। প্লাস খাওয়া-দাওয়া সমস্ত জিনিসটা দেখেই বোঝা গেছে, মানুষের মনে অশান্তি থাকলে কি হবে? না সে ঠিকমতো খেতে পারবে না। আবার ব্লগিংয়ের খাতিরে এরা অনেক কিছু করতে পারে। সমস্তটাই নাটকের অন্তর্গত। কারণ ব্লগিংয়ে কিছুটা সত্য থাকে, কিছুটা আম ড্রামা মেশানোই থাকে। এটা ধরেই নিতে হবে। কারণ ব্লগার যে তার মাথা দিয়ে অনেক কিছু বেরোয়। আর এখন এই টনদীপ তো অনেক কিছু শিখে গেছে। তাকে আর সেরমভাবে কিছু শেখাতে হয় না। কারণ গতকালের ভিডিও শুনেছিলাম ছেলেকে রেখে যাবে, নিয়ে যাবে না। আজকে ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছে। তারপরে আবার এরা যখন কোর্টের ভেতরে ছিল, বাইরে কারোর কাছে ছিল, তাকে দেখায়নি। তাহলে ধরেই নিতে হবে এ অনেক কিছুই করে যেটা কিনা ডিসক্লোজ করতে চায় না এবং সমস্ত জিনিসটাই একটা ফন্দি ফিকিরের মধ্যেই করে। যেই কারণে নিজের গাড়িটা আজকেও নিয়ে যায়নি। কারণ ও জানতো আগের দিন যে ও গাড়ি নিয়ে গেছিল, ও যে ছেলেকে নিয়ে যাবে সেটা টিনারা অতটা জানতো না। এইবার যদি ওরা জানে যে যাবে, কাজেই গাড়ি নিয়েই যাবে এই ভেবে ওরা কিন্তু এবার নিজের গাড়িটা নিয়ে যায়নি। কারণ গাড়ির কালারটা সবার জানা, গাড়ির নাম্বারটাও সবার জানা, অন্তত টিনার তো জানাই। কাজেই সেইভাবে যদি খুঁজে ছেলেকে আ দেখে বা ছেলের দিকে যায় এই ভয়টা ওদের ছিল। তার জন্যই আগের দিন ও বলেছিল ছেলেকে নিয়ে যাবে না, ছেলেকে রেখে যাবে। কিন্তু তারপরেও ওর সেটা নিশ্চিন্ত হয়নি। যদি ওখানে কেউ দেখে ফেলে, যদি ওখানে গাড়িটা কেউ চিনে ফেলে, তাহলে যদি ছেলেকে কেউ দেখে বা ছেলে যদি দেখে মার কাছে চলে যায়, এইজন্য সে গাড়িটা ভাড়া করতে বাধ্য হয়েছিল। যাতে কেউ কারোকে দেখতে বা চিনতে না পারে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কেউ কাউকে দেখতেও পারেনি, চিনতেও পারেনি এবং গাড়ি কাছাকাছি ছিলও না, অনেক দূরেই ছিল। ঠিক আছে? কেউই ছেলেকে দেখেনি বা কোনো কিছুই হয়নি। কিন্তু সেই নাটক, সেই কন্ট্রোভার্সি, সেই জিনিসটাই আজকে হলো। কি হলো সেটাই আমি বলছি। একটু ভিডিওটা বড় হবে কিন্তু তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো। কারণ ভিডিওটা বড় হচ্ছে এই ড্রামাটাকে ডিসক্লোজ করার জন্য। ভিডিওর শেষে টনদীপ রাতে বাড়িতে এসে বলতে শুরু করলো, ওদের উপর হামলা হয়েছে। কিসের হামলা? না ফোকলা আর গামলা মিলিয়ে তাদের গাড়ির উপর হামলা করেছে ছেলেকে নেওয়ার জন্য। এটা হলো মূল একটা কথা। আচ্ছা, ১ম এ আমি বলে নিই ফোকলা আর গামলাটা কি? যার সঙ্গে রিলেশন সে নিজের নাম উচ্চারণ করতে পারছে না, টিনাকে টিনা বলতে পারছে না, সুদীপ্তকে সুদীপ্ত বলতে পারছে না, ফোকলা গামলা হিসেবে ব্যবহার করতে হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা অপমানের অন্তর্গত বা বলতে পারি
যে নিজেই অলরেডি কেস করেছে বা তার বিরুদ্ধে কেস হয়েছে, একটা কেস চলছে, যখন একটা লিগালি প্রসেসিংয়ের মধ্যে চলছে, সেখানে নাম না নেওয়ার কী কারণ? এখানেও কেন কন্ট্রোভার্সিয়াল নামগুলো নেওয়া হচ্ছে? এর পেছনে কারণটা কি? মানে আমি কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি? আমার কিসের ভয় যে এখানে আমি রিয়েল নামগুলো নিলাম না? আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আসছি। ফোকলা, তার সাথে আজকে ফেস টু ফেস হয়েছে আমাদের টন্দীপ, এবং সঙ্গে গামলাও ছিল ওর কথা মতো, এবং গাড়ির কাছেই ছিল, গাড়ির পেছনেই ছিল, অথচ গাড়ি কিন্তু ওদের ওখানে ছিল না। ও নিজেই বলেছে গাড়ি অন্য জায়গায় ছিল, ওরা বেরিয়ে আসার পর গাড়িটা দেখেনি, ফোন করে ড্রাইভারকে গাড়ির লোকেশানে গিয়ে গাড়িটা দেখতে পেয়েছে, এবং সেই সময় তারা গাড়ির পিছনে ফোকলাকে দেখেছে। আচ্ছা, কীরকম অস্বাভাবিক কথাবার্তা! গাড়িটা কারো চেনার কথা নয়, ১ নম্বর। দ্বিতীয়ত, যদি গাড়ি ওইখানে না থেকে অন্য জায়গায় থাকে, সেখানেও ফোকলাদের যাওয়ার কথা নয়, কারণ গাড়ি কোথায় আছে ওরা নিজেরাই জানে না, তাহলে ফোকলারা জানলো কী করে? তৃতীয়ত, আজকে যে পজিশনে টন্দীপ রয়েছে এবং নিজেই বলছে যে ছেলেকে ওরা নিতে চাইছে, ছেলেকে ছেড়ে দিক, নিজেদের যদি নিজেরা ওরা সংসার করে তাহলে ওদের নিজেদের আরও সন্তান হবে, তাদের নিয়ে থাকুক। তার ছেলেকে তো তারা কোনো সময় নিজের বলে ভাববে না। তাহলে তার ছেলে অর্থাৎ কৃষাণুর দিকে হাত বাড়াচ্ছে কেন? এইরকম যখন একটা অ্যালিগেশন ও অন ক্যামেরা বলল, তাহলে সেই সময় মানে যখন কিনা ও গাড়ির কাছে পৌঁছলো এবং দেখলো গাড়ির পিছনে ফোকলা রয়েছে, তাহলে ও কেন সবসময় তো ক্যামেরা নিয়ে ঘোরে? ওটা তো কোর্ট চত্বরও ছিল না। কারণ যেটুকু থাকে ও কিন্তু দেখায় কোর্টের, যতদূর দেখানো যায়। তাহলে সেই সময় ও কেন কোনো ভিডিও করল না? কেন ক্যামেরার ছবিটা তুলল না? যে ফোকলা ওখানে রয়েছে, আমরা ফোকলার ফেসটা দেখতে পেতাম। যেটা দেখার জন্য সারা ওয়াইটি তোলপাড় করছে। অন্তত টন্দীপের ক্যামেরায় ফোকলার ফেস এটা এলো না কেন? যেটা কিনা আমাদের বিশ্বাস বাড়াতো, অনেক লোকের বিশ্বাস বাড়াতো, এমনকি টন্দীপের নিজের কেসে সহায়তা হতো। তাহলে সেই ভিডিও, সেই সংক্রান্ত ভিডিও কোথায়? অন্তত একটা ফটো তো থাকতো। সেগুলো কোথায়? এইরকম ধরনের মিথ্যা কথা আর কতদিন? এটার কোনো সত্যতা প্রমাণ ছাড়া কোনো মিথ্যা অ্যালিগেশন লাগানো যাবে না। এটা কিন্তু অরিন্দম সরকার নিজে বলেছে, বা আমরা প্রত্যেকেই যারা আইনের কিছু মাত্র সামান্য জ্ঞান আছে প্রত্যেকেই জানি। তাহলে এত বড় ব্লেমটা যখন টন্দীপ দিল, তাহলে তার কাছে নিশ্চয়ই প্রমাণ থাকবে, এবং ওয়াইটিতে বসে যখন কন্ট্রোভার্সিয়াল নাম তুমি ইউজ করে বলছো, তাহলে কন্ট্রোভার্সিয়াল টার্মসগুলো ব্যবহার করতে পারছো, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেই ফটোগুলো প্রোভাইড করছো না কেন? যাতে কিনা আমরাও আমাদের মতো একটা ভিডিও বানাতে পারি, বা তোমার পরে যারা করে তারাও কোনো ভিডিও বানাতে পারে। তাহলে নিজের কথার সপক্ষে আরও একটা, যাই হোক, টন্দীপের কথা থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে ওরা যে কেসে গেছে সেই কেসে কিছু তো গণ্ডগোল আছে, এবং কেসের মধ্যে খানিকটা হলেও ছেলে বা কৃষাণু অনেকটাই জড়িত হয়ে রয়েছে, এবং কৃষাণু সংক্রান্ত কিছু সমস্যা হয়তো দেখা গেছে। সেই জন্যই এই ধরনের মিথ্যা অ্যালিগেশন ও অন ক্যামেরা নিয়ে আসছে, আর ফোকলা ফোকলা করছে। হামলাকারী বলছে, গাড়ির উপর হামলা হয়েছে বলছে। কি হামলা হয়েছে বলেনি, হামলা হয়েছে। কি হামলা? আমরা তো প্রশ্ন করতেই পারি, হামলাটা কি? কিসের, কি পারপাস হামলাটা? মানে কিসের জন্য হামলা হলো? হামলাটা কিরকম প্রকার? এটা কিন্তু ক্লিয়ার করেনি। আর হামলাকারীদের পান্ডা হলো গিয়ে ফোকলা। অবান্তর কথাবার্তা, যে কথার কোনো মানে হয় না। আচ্ছা, সর্বোপরি বলি, এত কিছু হয়েছে তারপরেও মুখে প্রশান্তি, তারপরেও সোনা হোটেলে গিয়ে খাবার খাওয়া, তারপরেও অরিন্দম সরকারের সঙ্গে কথাবার্তা বলা, এবং অরিন্দম সরকারের ফেমাস ডায়লগ বাজি। আপনারা মানে ভিউয়ার্সরা তোমরা কি মনে করো এই যে কথাগুলো আজকে শুনলে ওর ভিডিওতে লাস্টের দিকে, এগুলো সত্যি বলেছে? ও যদি এই ঘটনা আজকে সত্যি ঘটতো, তাহলে মানে টন্দীপের থেকে আনন্দ আর কেউ পেত না। ওর বিশাল একটা প্রমাণ হাতে চলে আসতো, এবং ওকে কেসে হারাবার মতো আর কেউ থাকতো না। এইসব কিচ্ছু হয়নি। এটা কোনো প্রমাণ ছাড়াই আমি বলতে পারি। এটা যা হয়েছে সব মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সমস্তই মিথ্যা কথা বলছে। আমরা টিনাকে দেখেছি মাল রিকভারির সময়। ও ইচ্ছা করলে ওর পাশে ওর পিসির বাড়ি, যেখানে কিনা ছেলে ছিল, ইচ্ছা করলে সেই বাড়িতে যেতে পারত। সঙ্গে পুলিশ ছিল। গেছে ও? যায়নি। ওর মাথা খারাপ হয়ে যায়নি যে ও গিয়ে একটা কোর্ট চত্বরে গাড়ির উপর হামলা করবে। তাও আবার গাড়ি কিনা কোথায় আছে সেটা কিনা টন্দীপ নিজেও জানে না। মানে সেই চত্বরে ছিল না, অন্য চত্বরে চলে গেছে। সেখানে গিয়ে দেখছে। যত বোগাস কথাবার্তা, এইসব কথার কোনো বেস নেই। অরিন্দম সরকারকে বলি, আমাদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার আগে ভাইকে শেখান, যখন কোনো কথা বলবে সেটাকে লজিক নিয়ে বলতে। ভাইয়ের কথার লজিকটা আগে তৈরি করুন। যে কথা, যার হয়ে আপনি কথা বলছেন তার কথারই কোনো লজিক নেই। কেস যখন হয় না, কোনো প্রমাণ ছাড়া কোনো কেস দর্জি করা যায় না।
পুলিশ, আদালত, আইন এরা কেউ চোখে ঠুলি পড়ে বসেনি। আপনিই বললেন না চোখ বাঁধা আছে, কিন্তু আর ওখানে বসে যে বিচার করছে তার চোখ কিন্তু খোলা আছে। এক্স্যাক্টলি এটাই কথা। তার চোখ খোলা আছে। আর চোখ বাঁধাটা কেন জানেন? সেটা আমরা কিন্তু সবাই জানি। না দেখতে পাবো সেটা নয়। মানে কারো পক্ষপাতিত্ব করব না। তার জন্য বিচারের বা আইনের চোখ বাঁধা। যে আমি না দেখে বিচার জানাবো। মানে আমার নিজের লোক, পরের লোক, দূরের লোক এগুলো বিচার করব না। আমার যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটা দেব। পক্ষপাতিত্ব হবে না। এটাই হলো চোখ বাঁধার কারণ। প্লিজ একটু ডেপথে কথা বলুন। আপনার কাছ থেকে অন্তত আমরা এটা আশা করি। অন্তত আপনি শিক্ষিত মানুষ। আর যার হয়ে কথা বলছেন তার শিক্ষা 8 অবধি। এটাও আমাদেরও জানা। কাজেই যেটা বলবেন একটু বুঝে সুঝে বলুন। কারণ কন্ট্রোভার্সির জগৎটা অশিক্ষিততে ভর্তি নয়। শিক্ষার মানটা কতটা কি জানা নেই। কিন্তু ব্যবহারিক শিক্ষা, পরিবেশগত শিক্ষা বা সামাজিক শিক্ষা যাদের আছে তারা এই ছোট, ছোট খুব বিশাল বড় ব্যাপার না। আইনের তরজা না, আইনের মানে অ্যাক্টগুলো না, সাধারণ জিনিসগুলো যেটা না হলে একটা আইনে আপনার কেসই করা যায় না। এইটুকু জিনিস অন্তত সাধারণ লোকের মনে বা মাথায় একটু হলেও থাকে। আগেকার দিনে মহিলারা হয়তো কম জানতেন। এখন কিন্তু মহিলারা আমরা একটু এই মোবাইলের দৌলতে আ না পড়লেও জানি। আর অ্যাকচুয়ালি পড়াশোনার মধ্যে যারা আর্টস বাদ দিয়ে না ওইদিকে আমি যাব না। ল নিয়ে পড়াশোনা যদি ইন্টারেস্ট থাকে সবাই পড়াশোনা করতে পারে। ওটা কোনো কথা না। ইন্টারেস্টের উপর নির্ভর করে। তারপর পড়তে হয় না। আজকাল জানতে গেলে হাতে মোবাইল, সঙ্গে গুগল সবকিছু জানা যায়। প্লিজ সেটা কথা না। কথাটা হচ্ছে যার হয়ে কথা বলছেন বা যার হয়ে বলছেন তাকে অন্তত বলুন লজিক্যালি কিছু কথা বলতে। এই ভিডিওটা যখন করেছে নিশ্চয়ই আপনি জানেনও না। পরে নিশ্চয়ই আপনিও দেখবেন। আশা করি কোথায় মূর্খামিটা করেছে আপনি বুঝতে পারবেন। তা প্লিজ আপনার এই কাছের ভাইটিকে মানে প্রিয় শালাটাকে একটু বুঝিয়ে দেবেন। তাহলে ভিউয়ার্সরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বললাম, আজকে ভিডিওতে কি হলো বা কি হতে চলছে আগামী পর্বগুলোতে আস্তে, আস্তে ক্লিয়ার হবে। টিনার ভিডিওও আসবে, আমরা দেখব। তাহলে বাই, এইটুকুই বলার ছিল। আবার দেখি টিনা কি বলে, কি দেখায়, কি শোনায়। নেক্সট আবার আসবো এই নিয়ে বিশ্লেষণ করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।